স্বাস্থ্য সেবার জন্য বিখ্যাত হাসপাতাল ইউনিয়ন হাসপাতাল নিবেদিত পেনোয়ার নিয়মিত আয়োজন স্বাস্থ্য সেবায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ হুসাইন। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা আমাদের দর্শকদের উদ্দেশ্যে মানব দেহে যে স্বাস্থ্যের যে নানানবিধ সমস্যা এবং তার থেকে পরিত্রাণ পাওয়ার জন্য নানানবিধ বিষয়গুলো আমরা আমাদের অভিজ্ঞ ডাক্তার এবং স্পেশালিস্ট যারা আছে তাদেরকে সাথে নিয়ে আমরা আমাদের দর্শকদের উদ্দেশ্যে এটা তুলে ধরার চেষ্টা করি। বিশেষ করে আজকের আয়োজনটা সাজানো হয়েছে আসন্ন পবিত্র মাহে রমজানের সেই একটা আবহকে ঘিরে। বিশেষ করে রমজান উপলক্ষে মানুষ যখন ইফতার এবং সেহরি খেতে যায় সেখানে বিশেষ করে নানাবিধ সমস্যা দেখা যায়। আমরা সেই জায়গাগুলোতে আজকে বিভিন্ন বিষয়ের উপরে কথা বলবো। আমাদের সাথে যুক্ত হয়েছেন কক্সবাজার সরকারি মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক এবং মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার শাহিনা আব্দুর রহমান চৌধুরী। কেমন আছেন আপনি? আচ্ছা, আলহামদুলিল্লাহ। আপনি জানেন ইতিমধ্যে রমজান একটা পরিবেশ আমাদের মাঝে দেখা দিয়েছে। বিশেষ করে রমজানকে ঘিরে মানুষের অনেক খাবার গ্রহণ করতে হয়, অনেক কিছু খাবার পরিত্যাগ করতে হয়। সেখানে বিশেষ করে ইফতারের সময় ভাজা পোড়া খাবার খেতে আমরা অভ্যস্ত হয়ে যাই। সেই জায়গাগুলোতে কী ধরনের খাবার গ্রহণ করলে পরে আমাদের শারীরিক সুস্থতা বিষয়টা নিশ্চিত থাকা যাবে এবং সে বিষয়ে যদি আমাদের একটু বলতেন। হ্যাঁ, ধন্যবাদ। অত্যন্ত সময় উপযোগী একটা অনুষ্ঠান আমি বলবো। পেনোয়া নিউজকেও ধন্যবাদ এই ধরনের একটা সুন্দর প্রোগ্রাম টাইমলি আয়োজন করার জন্য, এবং খুবই গুরুত্বপূর্ণ একটা প্রসঙ্গ যেহেতু পবিত্র মাহে রমজান আসন্ন। তো এই সময় এই ধরনের একটা বিষয় উপস্থাপন খুবই গুরুত্বপূর্ণ পাবলিক হেলথ কনটেক্সটে। পবিত্র মাহে রমজান আমাদের ইসলামিক যে কালচার আছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস। এই মাসটাকে আমরা পরিশুদ্ধির মাস বলে থাকি, এবং এই মাসের মাধ্যমে আমরা যেমন একদিকে মানসিক প্রশান্তি লাভ করি, মানসিক পরিশুদ্ধি লাভ করি, আত্মিক প্রশুদ্ধি লাভ করি, এর পাশাপাশি আমরা কিন্তু একটা ব্যালেন্সড ফিজিক্যাল লাইফ এবং ব্যালেন্সড লাইফে আসার একটা সুযোগ পেয়ে থাকি। তো এটা একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে পরিমিত খাদ্যাভ্যাস। আপনি প্রাসঙ্গিকভাবে যেটা বলেছেন যে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রসঙ্গ। রমজান মাস অ্যাকচুয়ালি আমরা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমরা সমস্ত প্রকারের পানাহার থেকে নিজেদের বিরত রাখি, এবং এরপরে ইফতারের মাধ্যমে আমরা এই যে ফাস্টিংটা আছে সেটা ব্রেক করি। ফাস্টিং ব্রেক করার ক্ষেত্রে আমাদের দেশে যে কালচারটা দেখা যায়, আমরা অনেক সময় প্রচুর পরিমাণে ভাজা পোড়া এবং ফ্রাইড ফুড, স্পাইসি ফুড এগুলো গ্রহণ করে থাকি, এবং এই পরিমাণটা দেখা যাচ্ছে যে স্বাস্থ্যগত দিক থেকে যে অনুমোদিত পরিমাণ আছে তার থেকে অনেক বেশি হয়, এবং এটার কোয়ালিটিটা ডেফিনেটলি দেখা যাচ্ছে যে স্বাস্থ্যসম্মত হয় না আর কি। তো সেক্ষেত্রে যেহেতু আমরা একটা নির্দিষ্ট পিরিয়ড পর্যন্ত ফাস্টিংয়ে থাকি, পানাহার থেকে বিরত থাকি, আমাদের যে ডাইজেস্টিভ সিস্টেম আছে, পরিপাকতন্ত্র আছে, সেটা কিন্তু রেস্টিং অবস্থায় থাকে। তো এরপরে আমরা যখন সে ফাস্টটা ব্রেক করি, ব্রেক করার পরে আমরা যদি খুব অল্প সময়ের মধ্যেই খুব বেশি গুরুপাক খাবার গ্রহণ করি, যেগুলো পাকস্থলীর পক্ষে এবং পরিপাকতন্ত্রের পক্ষে হজম করা খুবই কষ্টদায়ক হয়, সেক্ষেত্রে কিন্তু হজমে গণ্ডগোল দেখা দেয়। তো একদিকে যেমন আমাদের ডাইজেস্টিভ সিস্টেমটা হ্যাম্পার্ড হয়, অন্যদিকে কিন্তু আমাদের যে খাবারের কোয়ালিটি আছে, ভাজা পোড়া গ্রহণ করার কারণে আমাদের গ্যাস্ট্রাইটিস, পেপটিক আলসার ডিজিজ এবং বিভিন্ন রকমের মানে খাদ্যের উপাদানগত কারণে, বিশেষ করে যদি আমরা বেশি ফ্যাট গ্রহণ করি, বেশি সুগার গ্রহণ করি, তো সেক্ষেত্রে হঠাৎ করে আমাদের রক্তে চর্বির পরিমাণ, আমাদের রক্তে সুগারের পরিমাণ এবং অন্যান্য টক্সিক সাবস্টেন্সের পরিমাণ বেড়ে যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকে। যেমন আমরা ইউজুয়ালি যেগুলো গ্রহণ করি বেশিরভাগই কিন্তু ভাজা পোড়া খাবার, এবং অনেক সময় ডিপ ফ্রাই খাবার থাকে যেগুলোর কারণে ট্রান্সফ্যাট তৈরি হয়। এই ট্রান্সফ্যাট কিন্তু শরীরের জন্য খুবই ক্ষতিকারক, এবং এটা একদিকে যেমন শর্ট টার্মে ডাইজেস্টিভ সিস্টেমের উপরে একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি করে, তেমনি লং টার্মে কিন্তু স্বাস্থ্যের উপরে কিন্তু একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি করে। আমাদের হৃদযন্ত্রের যে সমস্ত রোগ আছে দীর্ঘমেয়াদী, আপনার হাই ব্লাড প্রেশার,
তারপরে করোনারি হার্ট ডিজিজ বা স্ট্রোক ইত্যাদির ঝুঁকিও কিন্তু বেড়ে যেতে পারে। আমাদের যদি ডায়াবেটিস থাকে, সে ডায়াবেটিস আনস্টেবল হওয়ার সম্ভাবনা থাকে। তো সেই ক্ষেত্রে আমাদেরকে যেটা গ্রহণ করতে হবে সেটা হচ্ছে কি, গ্র্যাজুয়ালি আমাদেরকে ফাস্টিংটা ব্রেক করতে হবে। নর্মালি যে সমস্ত ফ্রেশ ফ্রুট ভেজিটেবলস পাওয়া যায় বা পানীয় যেগুলো অনুমোদিত সেগুলো আমরা গ্রহণ করতে পারি। খেজুর খুব ভালো রিপ্লেনিশ করতে পারে, সেখানে ফাইবার আছে এবং গুড সুগার আছে, তো সেগুলো আমরা গ্রহণ করতে পারি। আস্তে আস্তে হয়তো বা সহজপাচ্য খাবারগুলো যদি গ্রহণ করা যায় তাহলে মানে আমাদের যে পরিপাকতন্ত্র সেটা আস্তে আস্তে অ্যাডাপ্টেড হয়। তারপর আমরা হয়তো বা একটু ভারী খাবার খেলেও সমস্যা হয় না। এর পাশাপাশি আমাদের যে অন্যান্য রাইচুয়ালগুলো আছে, একটু হালকা ব্যায়াম করা, তারাবির নামাজ, এগুলো একটা ভালো খাবারের পাশাপাশি একটা অ্যাডজুভেন্ট হিসেবে কাজ করে আর কি, পরিপাক তন্ত্রটাকে সচল রাখার জন্য। বিশেষ করে দেখা যাচ্ছে আমাদের বাঙালি যে সংস্কৃতি, এর মধ্যে ছোলা এবং মুড়ি, তারপর পেঁয়াজ ইত্যাদি, এগুলো বিশেষত ভাজা পোড়ার মধ্য দিয়ে প্র্যাকটিসটা আমাদের যে সমাজে চলমান, সেটা যদি আমরা একটু বিকল্প গতি যদি এই ফুড মেনুটা যদি চুজ করি, সেক্ষেত্রে আপনার মানে ডাক্তারি পরিবেশে এ ধরনের কোনো ফুড আইটেম আছে কিনা যেটা ইফতারে স্পেসিফিক রাখলে পরে এটা ছোলাটা যে আসলে স্বাস্থ্যসম্মত না তা না, এটা রান্নার প্রক্রিয়ার যদি একটু চেঞ্জ আনা যায়, খুব বেশি ফ্রাই না হয়, ওখানে যদি খুব বেশি স্পাইসি করা না হয়, তাহলে ছোলা নিঃসন্দেহে খুব পুষ্টিকর একটা খাবার। আমরা যে একটু আগে বললাম যে আমরা খেজুর গ্রহণ করতে পারি, আমরা প্রচুর পরিমাণে পানি এবং পানীয় যেগুলো হয়তো বা খুব বেশি সুগারি হবে না কিন্তু স্বাস্থ্যকর ড্রিঙ্কস আমরা গ্রহণ করতে পারি। আমরা দুধ বা অন্যান্য যে সেমি সলিড সাবস্টেন্স সেগুলো গ্রহণ করতে পারি। আর অন্যান্য খাবার আমরা যদি ডিপ ফ্রাই না করি, মোটামুটি একটা বিশুদ্ধ তেলে হালকা আঁচে রান্না করা যায়, সেটাও কিন্তু স্বাস্থ্যসম্মত হবে। এছাড়া আমরা অন্যান্য যে সিজনাল ফুডগুলো আছে সেগুলো গ্রহণ করতে পারি। এগুলো গ্রহণ করলে আশা করি যে সমস্যা হওয়ার কথা নয়। আচ্ছা, অনেক একটা হচ্ছে কি, আমাদের বাঙালি সংস্কৃতির মধ্যে আরেকটা বিশেষত দিক হচ্ছে ইফতার করার পর মানুষ কিন্তু ভাত খেতে অভ্যস্ত হয়ে যায়। জি, সেক্ষেত্রে আপনার কি কোনো স্পেসিফিক নির্দেশনা থাকতে পারে কিনা যে বিষয়টার মধ্যে? হ্যাঁ, এটা হচ্ছে কি, একটা ভাত অনেক সময় অনেকে গ্রহণ করে থাকেন, তো সেটাও যে কন্ট্রাইন্ডিকেটেড তা না। আমরা যে তারাবির নামাজ পড়ি, তারাবির নামাজের পরে রাতের দিকে আমরা হালকা ভাত গ্রহণ করতে পারি, সেটা পরিমাণ অবশ্যই বেশি হবে না। এমনিতেই একটা আইডিয়াল যে হেলদি প্লেট, সেখানে কিন্তু কার্বোহাইড্রেটের পরিমাণ 30%-এর বেশি হওয়া উচিত নয়। তো একটা প্লেটে যদি 3 ভাগের 1 ভাগের বেশি ভাত বা এই ধরনের কার্বোহাইড্রেট কন্টেনিং ফুডগুলো না থাকে, তাহলে সেটা সারাদিনের ফাস্টিংয়ের সাথে সঙ্গতিটাকে সেটা খুব বেশি নয়। আমরা যে বললাম যে কিছু স্বাস্থ্যসম্মত ড্রিঙ্কস, সেটা কিন্তু কম খরচের মধ্যেই তৈরি করা যায়। তারপরে ভাজা পোড়া খাবারগুলো পরিহার করে সেটাকে ভাত দিয়ে রিপ্লেস করতে পারে, সে ভাত খেতে পারে। তারপরে শাকসবজি খেতে পারে, সিজনাল ফলগুলো খেতে পারে, চিড়া খেতে পারে, খেজুর, এটাও খুব বেশি যে কস্টলি তা না, খেজুর গ্রহণ করতে পারে। মোটামুটি ভাজা পোড়াটা কম খেলে আমার মনে হয় যে একটা হেলদি প্লেট দরিদ্র শ্রেণীর যারা আছে এনারাও কিন্তু অ্যাফোর্ড করতে পারেন। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম কক্সবাজারের স্বনামধন্য একটা হাসপাতাল, ইউনিয়ন হাসপাতাল, যেটা দূর দূরান্ত থেকে, বলতে গেলে কক্সবাজারের প্রত্যন্ত অঞ্চল থেকে এই হাসপাতালে মানুষের চিকিৎসার জন্য আসে। সেখানে উল্লেখযোগ্য সংখ্যক ডাক্তার এবং অভিজ্ঞ একটা ব্যবস্থাপনার মধ্য দিয়ে হাসপাতালে চিকিৎসা সেবা দেওয়া হয়। তারই মধ্যে আমাদের অভিজ্ঞ একজন ডাক্তার শাহিন আব্দুর রহমান চৌধুরী, তার অভিজ্ঞতার জীবন থেকে এবং তার দীর্ঘ চিকিৎসা জীবন থেকে আমাদের এই বিশেষ করে রমজানকে কিভাবে আমরা রমজানের খাদ্যাভ্যাসটাকে অভ্যস্ত হব, সেই সামগ্রিক বিষয়গুলো নিয়ে কথা বলছিলেন। আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি পেনোয়া পরিবারের পক্ষ থেকে।